আমরা বিশ্বাস করি পিআর পদ্ধতিতে জনগণের যে অধিকার সেটা পুরোপুরিভাবে আপনার প্রয়োগ করা হবে না। আমরা খুব পরিষ্কার করে তো বলেছি যে আমরা পিআর পদ্ধতি কোনো মতেই মেনে নেব না। বাংলাদেশের রাজনীতিতে সবসময় নির্বাচন নিয়ে বিতর্ক থেকে যায়। অনেকেই বলেন পিআর পদ্ধতিতে নির্বাচনই সবচেয়ে নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য, কিন্তু প্রশ্নটি হচ্ছে এই পিআর পদ্ধতি আসলে কি? কেন বিএনপি এই পিআর পদ্ধতি চায় না? আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের জন্য কি সত্যি এই পদ্ধতি ভালো হবে? আজকের ভিডিওতে আমরা দেখব পিআর পদ্ধতি আসলে কি, এই পদ্ধতিতে নির্বাচন করলে কি কি সুবিধা এবং কি কি অসুবিধা রয়েছে, আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এর প্রয়োজনীয়তা কতটুকু। তো দেখুন, পৃথিবীর প্রায় 91টি দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হয়ে থাকে। পৃথিবীতে যতগুলো গণতান্ত্রিক দেশ রয়েছে প্রায় দেশগুলোতে 7 ধরনের নির্বাচন ব্যবস্থা দেখা যায়। এর মধ্যে 2টি নির্বাচন ব্যবস্থার প্রচলন সব থেকে বেশি। একটি হচ্ছে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট আর আরেকটি হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। বাংলাদেশে যে ধরনের নির্বাচন ব্যবস্থা প্রচলিত রয়েছে সেটি মূলত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি। এই নির্বাচন পদ্ধতিকে ওয়েস্টমিনিস্টার পদ্ধতিও বলা হয়ে থাকে। এই পদ্ধতিতে একটি নির্বাচনী এলাকা বা আসনে একাধিক দলের মনোনীত প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী থাকে, আর একটি আসনে যে ব্যক্তি সবথেকে বেশি ভোট পায় তিনি ওই আসনে নির্বাচিত হন। এভাবে সারা দেশে যে দল সবথেকে বেশি আসন লাভ করে সেই দলই মূলত সরকার গঠন করে। প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর নির্বাচন পদ্ধতিতে কোনো নির্বাচনী এলাকা বা আসনে প্রার্থীদের মধ্যে কোনো ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা হয় না, কারণ আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকে না, এমনকি ব্যালটে কোনো প্রার্থীর নামও থাকে না। এই পদ্ধতিতে ব্যক্তিকে ভোট না দিয়ে শুধুমাত্র দলীয় প্রতীকে ভোট গ্রহণ করা হয়। একটি দল সারা দেশে যত শতাংশ ভোট পায় সেই অনুযায়ী জাতীয় সংসদের আসন বন্টন করা হয়। ধরা যাক সারা দেশের নির্বাচনী ফলাফল অনুযায়ী ক দল ভোট পেয়েছে 60%, খ দল পেয়েছে 30% আর গ পার্টি পেয়েছে 10%। বাংলাদেশের জাতীয় সংসদে যেহেতু আসন সংখ্যা 300টি, তাহলে ভোটের আনুপাতিক হারে ক দল পাবে 180টি আসন, খ দল পাবে 90টি আসন এবং গ পার্টি পাবে 10% বা 30টি আসন। সেক্ষেত্রে ক দল সরকার গঠন করবে আর বাকি দুইটি খ এবং গ দল বিরোধী দল হবে। এর মানে হচ্ছে সারা দেশে ভোটের ফলাফলের আনুপাতিক হারে পার্লামেন্টের আসন বন্টনের পদ্ধতিকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে নির্বাচন বলা হয়। বাংলাদেশের জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত 50টি আসন আনুপাতিক পদ্ধতিতে বন্টন করা হয়। আনুপাতিক নির্বাচন বা পিআর পদ্ধতি আবার 3 ভাবে করা হয়ে থাকে। একটি হচ্ছে মুক্ত তালিকা, দ্বিতীয়টি হচ্ছে বদ্ধ তালিকা এবং তৃতীয়টি হচ্ছে মিশ্র পদ্ধতি। মুক্ত তালিকায় নির্বাচন কমিশনের দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে। ভোটের ফলাফল প্রকাশের পর দলের প্রার্থী তালিকায় থাকা ব্যক্তিদের নামের ক্রম অনুসারে তাদেরকে আসন বন্টন করে দেওয়া হয়। অন্যদিকে বদ্ধ তালিকায় প্রার্থীর নাম প্রকাশ করা হয় না। আর মিশ্র পদ্ধতিতে কিছু আসনে আনুপাতিক এবং কিছু আসনে ওয়েস্টমিনিস্টার ধাঁচের আসন ভিত্তিক নির্বাচন করা হয়। আবার কোনো কোনো দেশে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট থাকায় এক কক্ষে আনুপাতিক নির্বাচন হয় আর অন্য কক্ষে আসন ভিত্তিক নির্বাচন হয়। বাংলাদেশের প্রচলিত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে একটি দল সারা দেশে কত ভোট পেল সেটি আসলে দেখা হয় না, কোন দল আসলে কত আসন পেল এটাই মুখ্য বিষয়। ধরা যাক বর্তমানে প্রচলিত ওয়েস্টমিনিস্টার পদ্ধতির নির্বাচনে ক দল সারা দেশে মাত্র 30% ভোট পেয়েও অধিক আসন লাভ করেছে, অন্যদিকে খ দল এবং গ দল সম্মিলিতভাবে দেশের 70% ভোট পেয়েও তারা আসলে কম আসন লাভ করেছে। সেক্ষেত্রে কম ভোট পেয়েও ক দল সরকার গঠন করবে, আর খ এবং গ দল একসাথে দেশের সবথেকে বেশি ভোট পেয়েও তারা হয়তো সংসদ পর্যন্ত যেতে পারবে না। সেক্ষেত্রে দেশের অধিকাংশ লোকের ভোটের কোনো মূল্যই থাকলো না। কিন্তু আনুপাতিক পদ্ধতিতে যে দল যত ভোট পাবে তারা তত শতাংশ আসনে প্রতিনিধিত্ব করতে পারবে। এক্ষেত্রে দেশের প্রত্যেকটি মানুষের ভোটের রায় বৃথা যাবে না। বাংলাদেশে প্রচলিত ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে আসন ভিত্তিক নির্বাচনেও সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের প্রতিফলন হয় না। যেমন ধরুন, একটি আসনে ক দল পেয়েছে 35টি ভোট, খ দল পেয়েছে 40টি ভোট আর গ পার্টি পেয়েছে 25টি ভোট। এর মানে হচ্ছে এখানে খ দল বিজয়ী হয়েছে, কারণ খ লীগ সব থেকে বেশি ভোট পেয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই আসনে মাত্র 40 জন লোক খ দলের পক্ষে ভোট দিয়েছে, কিন্তু অন্যান্য দল মিলিয়ে মোট 60 জন লোক তাদের বিপক্ষে ভোট দিয়েছে। অর্থাৎ বেশিরভাগ মানুষের ভোটে পিছিয়ে থাকা সত্ত্বেও
সত্ত্বেও বর্তমান ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে সংসদ সদস্য হওয়া যায়, কিন্তু পিআর পদ্ধতিতে সংখ্যাগরিষ্ঠ জনগণের মতামতের ভিত্তিতে দেশের সরকার গঠিত হয় এবং সেই সাথে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার সুযোগ থাকে। বড় বড় দল কখনোই চাইবে না পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, কারণ এটি ছোট ছোট দলের জন্য সুবিধাজনক। ছোট ছোট রাজনৈতিক দলগুলো পিআর পদ্ধতিতে সংসদে যাওয়ার সুযোগ পাবে, কিন্তু যে দল স্বৈরাচার হতে চায় তারা কখনোই চাইবে না সংসদে অন্য দল থাকুক। তারা চাইবে যে সংসদে শুধুমাত্র একটা দলই থাকুক। তাছাড়া বাংলাদেশের ওয়েস্টমিনিস্টার পদ্ধতিতে কোনো আসনে প্রতিদ্বন্দ্বী না থাকলে ভোট ছাড়া একক প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়। আপনারা জানেন 2014 সালের প্রধান বিরোধী দল বিএনপি সহ অধিকাংশ দল নির্বাচনে ভোট বর্জন করেছিল এবং তখন 300টি আসনের মধ্যে 154টি আসনে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়। কিন্তু আনুপাতিক বা পিআর পদ্ধতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ার কোনো সুযোগ থাকে না, কারণ পিআর পদ্ধতিতে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হয় না। পিআর পদ্ধতিতে আসলে রাজনৈতিক দলকে ভোট দেওয়া হয়। তো আশা করি পিআর পদ্ধতি সম্পর্কে আপনার ধারণা পরিষ্কার হয়েছে। আপনার কি মনে হয় পিআর পদ্ধতি কি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার জন্য ভালো? এটি কি সকল দলকে পার্লামেন্টে যাওয়ার সুযোগ করে দিবে? পিআর পদ্ধতি সম্পর্কে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।